সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এটা 11তম লেকচার। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে লেবার মার্কেট বা শ্রম বাজার সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আবু নাসির, প্রভাষক, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম এর হিসাব বিজ্ঞান বিভাগ থেকে। আমরা দেখি মজুরি, প্রথমে দেখি আমার মজুরির সংখ্যাটা আমরা একটু জানার চেষ্টা করব। মজুরি হলো শ্রমিকের শ্রমের বিনিময়ে প্রাপ্ত মূল্য। তার মানে একটা শ্রমিক আমাদের প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানিতে, প্রতিষ্ঠানে সে যে শ্রম দেয়, শ্রমের বিনিময়ে তাকে আমরা মাস শেষে বা দিন শেষে আমরা যে তাদের টাকা দিই বা অর্থ দেই, সেটাই মূলত তার মজুরি। কোন শ্রমিক তার মনস্তাত্ত্বিক এবং শারীরিক শ্রমের বিনিময়ে, এখানে মনস্তাত্ত্বিক এবং শারীরিক শ্রমের বিনিময়ে যা অর্জন করে তাকে মজুরি বলে। একটা মজুরি একটা 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 শ্রমিক শুধু সে শারীরিকভাবেই পরিশ্রম করবে এমন না হতে পারে, সে অনেক ক্ষেত্রে মনস্তাত্ত্বিক ভাবে, দ্যাট মিনস এখানে যেমন কারখানায় যারা ম্যানেজার থাকে, সুপারভাইজার থাকে, তারাও কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে তারা কিন্তু পরিশ্রম বা শ্রম দিয়ে থাকে। আর সাধারণত আরো নিম্নমানের যারা একদম নিচের নিচের লেভেলে যারা থাকে, তারা কিন্তু সরাসরি ফিজিক্যালি তারা কিন্তু পরিশ্রম করে থাকে। আর এই এই যে এই অর্থনীতির মধ্যে অর্থনীতির মতে আসলে একদম ম্যানেজার থেকে শুরু করে একদম একদম লেবার পর্যন্ত প্রত্যেকেরই কি তাদের সাইকোলজি অথবা ফিজিক্যাল শ্রমের জন্য যে টাকা দেয়া হয় সাধারণত, তাকেই মজুরি হিসাবে আখ্যায়িত করা হয়। এখানে দেখি মজুরির প্রকার। দুই ধরনের মজুরির কথা এখানে দেখতে পাচ্ছি আমরা, আর্থিক মজুরি বা মানি ওয়াইজ, অ্যাডভার্সারিয়াল ওয়াইজ অথবা প্রকৃত মজুরি। আর্থিক মজুরি বলতে কি বুঝবো আর প্রকৃত মজুরি বলতে কি বুঝবো আমরা দেখি। আর্থিক মজুরি আসলে বিষয়টা কোনো শ্রমিক তার কাজের বিনিময়ে যে পরিমাণ অর্থ পেয়ে থাকে তাকে আর্থিক মজুরি বলে। তার মানে আমরা দিন শেষে একটা একটা শ্রমিককে বা মাস শেষে আমরা তাকে যেই বেতন বা যেই মজুরিটা টাকা দিচ্ছি, সেটাই জাস্ট অর্থটা দিচ্ছি তা সেটাই শুধু আর্থিক মজুরি হিসাবে আমরা চিহ্নিত করব। সাধারণত এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় বা ওয়াইজ। কিন্তু প্রকৃত মজুরি বলতে কোন শ্রমিক তার কাজের বিনিময়ে আর্থিক মজুরি ছাড়াও অন্যান্য যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে। তাহলে এখানে আর্থিক মজুরি ছাড়াও কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা কিন্তু সাধারণত তাদেরকে দেওয়া হয়। অনেক এটা আসলে কারখানা অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। অনেক কারখানায় বাসস্থান সুবিধা দেয়, অনেক কারখানায় পোশাক সুবিধা দেয়, অনেক প্রতিষ্ঠান চিকিৎসা সুবিধা দিয়ে থাকে, আরো অনেক সুবিধা দিয়ে থাকে, শুধু চিকিৎসা সুবিধা নয়। ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য শিক্ষা সুবিধাও দিয়ে থাকে। তারপর আরো অনেক ধরনের সুবিধা সাধারণত দেওয়া হয়ে থাকে। তো এই অর্থ ছাড়া বাকি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলা কিন্তু আমরা প্রকৃত মজুরি হিসাবে আমরা চিহ্নিত করব। এখানে প্রকৃত মজুরি আমরা যদি বের করতে যাই, সেক্ষেত্রে আর্থিক মজুরিকে আমরা যখন দাম স্তর দিয়ে আমরা ভাগ দিব, তাহলে কি এটা কিন্তু প্রকৃত মজুরি আমরা পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে দাম স্তরের সাথে আর্থিক প্রকৃত মজুরির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা দেখি দ্য নমিনাল ওয়াইজ, তারপরে আর্থিক মজুরি এবং রিয়েল ওয়াইজ এর একটু পার্থক্য আমরা দেখি। দ্য নমিনাল ওয়াইজ ইজ দ্য ওয়াইজ মেজার্ড ইন টার্মস অফ কারেন্ট ডলার। নমিনাল ওয়াইজ সাধারণত বর্তমান ডলার বা টাকার মাধ্যমে কি করে এটা পরিমাপ করা হয়। দ্য রিয়েল ওয়াইজ ইজ দ্য ওয়াইজ মেজার্ড ইন টার্মস অফ ডলার্স অফ কনস্ট্যান্ট পারচেজিং পাওয়ার। এখানে দেখি আমরা পারচেজিং পাওয়ার মানে হচ্ছে ক্রয় ক্রয় ক্ষমতা। তাহলে রিয়েল ওয়াইজ কিন্তু আমরা কি করব, আমরা পরিমাপ করব কিসের দ্বারা, ইন টার্মস অফ ডলার, ঠিক আছে, ডলার অফ কনস্ট্যান্ট পারচেজিং পাওয়ার, মানে অর্থের যেই ক্রয় ক্ষমতা দিয়ে কিন্তু আমরা রিয়েল ওয়াইজ কে পরিমাপ করব। আমরা কিন্তু শুধু অর্থ দিয়ে কিন্তু করব না। তাহলে এক্ষেত্রে কিন্তু আর্থিক নমিনাল ওয়াইজ এর সাথে, মানে আর্থিক মজুরির সাথে প্রকৃত মজুরির মেইন পার্থক্যটা আমরা আমরা কিন্তু পেয়ে গেলাম। আবার বলি যে সাধারণত আর্থিক মজুরি সাধারণত অর্থের মূল্য দিয়ে কি এটা পরিমাপ করা হয়, সাধারণত 1,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। কিন্তু আমরা যদি রিয়েল ওয়াইজ দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই 10,000 টাকা দিয়ে আমরা কতটুকু দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারতেছি, এই ক্রয় করার ক্ষমতাটা দিয়ে কিন্তু আমরা রিয়েল ওয়াইজ আমরা পরিমাপ করব। তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা পেয়ে গেলাম। দ্য রিয়েল ওয়াইজ ইজ দ্য ওয়াইজ মেজার্ড ইন টার্মস অফ কোয়ান্টিটি অফ গুডস ইট উইল পারচেজ। তার মানে কি বোঝাচ্ছে এখানে, মানে এটা এই 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 মজুরিটা দিয়ে সে কতটুকু দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারতেছে, মূলত সেইটা দিয়ে কিন্তু আমরা রিয়েল ওয়াইজ আমরা নির্ণয় করব। বোথ ওয়ার্কার এন্ড এমপ্লয়ার আর কেয়ার অ্যাবাউট মোর অ্যাবাউট দ্য রিয়েল ওয়াইজ দেন দ্য নমিনাল ওয়াইজ। তার এখানে কি বলছে যে সকল এমপ্লয়ি কর্মচারীরা কিন্তু মূলত নমিনাল ওয়াইজ সম্পর্কে বেশি সচেতন থাকে কিন্তু, হ্যাঁ, আর্থিক মজুরি থেকে তারা প্রকৃত মজুরি আর্থিক মজুরি থেকে প্রকৃত মজুরির প্রতি তাদের বেশি কেয়ারফুলনেস থাকে। এটা থাকাটা খুবই স্বাভাবিক। কারণ আমি যদি একটা একটা শ্রমিককে আমি 10,000 টাকা দিলাম,
কিন্তু সে 10,000 টাকা দিয়ে যে শুধু শুধু সে যদি 10,000 টাকা দিয়ে সে যদি 10 কেজি চাল কিনতে না পারে, তার এক বছর এক মাসের যদি তার সকল খরচ যদি সে করতে না পারে, তাহলে কিন্তু সে আসলে এই মজুরি দিয়ে তার বিশাল লাভ হবে না। বরং আমি যদি তাকে যদি এই 10,000 টাকা না দিয়ে আমি তাকে যদি এক মাসের তাকে চাল ডাল সবকিছু দেই, তাহলে কিন্তু সে বেশি সন্তুষ্ট থাকবে। তাকে আমি যদি থাকার জায়গা দিই, আমি তাকে যদি পোশাক দিই, তাকে চিকিৎসা দিই, আমি যদি তাকে টাকা না দিয়ে এগুলো দিই, তাহলে কিন্তু সে কিন্তু, কারণ তার তো এটাই দরকার যে তার এক মাস তার একটা ফ্যামিলি চলতেছে কিনা, রান করতেছে কিনা, তার কিন্তু এটা বেশি দরকার। সুতরাং সে কিন্তু এটাই দেখবে যে আমার ফ্যামিলি চলতেছে কিনা, আমি কত টাকা প্রফিট টাকা পাচ্ছি, কত টাকা পকেটে যাচ্ছে, এইটা থেকে তার বরং সে অবশ্যই দেখবে যে তার ফ্যামিলি পরিবার এক মাস জীবিকা, খাওয়া দাওয়া বা পোশাক পরিচয় সবকিছু মৌলিক চাহিদাগুলো সে পূরণ করতে পারতেছে কিনা, সেটা কিন্তু বেশি দেখবে নিঃসন্দেহে। এই জন্য প্রকৃত মজুরির প্রতি সবাই খুব বেশি কেয়ার থাকে। আমরা এখানে দেখতেছি ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ বিষয়টা সাধারণত কারখানার ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বা বিভিন্ন বিভিন্ন কারখানায় এই ট্রেড ইউনিয়ন থাকে। এ কন্টিনিউয়াস অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কার্স, এটা একটা শ্রমিকদের একটা অ্যাসোসিয়েশন, একটা সংঘ, এমপ্লয়িজ অথবা এমপ্লয়িজদের ফর দ্য প্রমোশন, কিসের জন্য? প্রমোশন অফ দ্য ইকোনমিক, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সোশিয়াল এবং আদার রাইট, সামাজিক এবং অন্যান্য অধিকারের জন্য, এবং ইন্টারেস্ট অফ ইটস মেম্বার, এবং তার সদস্যদের স্বার্থের জন্য। তাহলে ট্রেড ইউনিয়ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখলাম এটা একটা সংঘ, এটা শ্রমিকদের একটা সংঘ বা এমপ্লয়িজদের একটা সংঘ, এবং এরা কি করে তাদের স্বার্থের মতো তাদের কল্যাণে কিন্তু কাজ করবে কারখানার মধ্যে, তারা ট্রেড ইউনিয়ন। আর এটা হচ্ছে ট্রেড ইউনিয়নের প্রধান কাজ। আমরা ট্রেড ইউনিয়নের কাজগুলো যদি আরেকটু বিস্তারিত আমরা দেখি, তাহলে দেখি এখানে এখানে দুই ধরনের কাজ প্রথম ভাগ করছে, মিলিট্যান্ট ফাংশন, এটা হলো ফ্র্যাটার্নাল ফাংশন। মিলিট্যান্ট ফাংশন বলতে আমরা বুঝবো যে বিদ্রোহতাত্মক, মিলিট্যান্ট দ্যাট মিনস বিদ্রোহ না, বিদ্রোহাত্মক যে ফাংশন গুলা, তার মানে এখানে কি জোর করে কিছু আদায় করে নেওয়া। তো ট্রেড ইউনিয়ন গুলা কি হয়, যেহেতু শ্রমিকদের স্বার্থে কাজ করে, এরা মালিক পক্ষের সাথে ওরা বসে দর কষাকষি করে, শ্রমিকদের জনকল্যাণমূলক বিভিন্ন রাইট গুলো আদায় করে নেয়। তো এখানে আমরা দেখি টু অ্যাচিভ হায়ার ওয়েজেস এন্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উঁচু মানে বেশি মজুরি আদায় করা, অথবা বেটার ওয়ার্কিং কন্ডিশন, অথবা কাজের বিভিন্ন শর্তগুলো, বেটার ওয়ার্কিং কন্ডিশন মানে উন্নত মানের শর্তগুলা, ফর এক্সাম্পল এখানে বাসস্থান দিতে হবে, বা উপযুক্ত পরিবেশ দিতে হবে, তার ভুনা দিতে হবে, এই যে বিষয়গুলো কন্ডিশন গুলা, এগুলো ইমপ্রুভ করার জন্য ওরা চেষ্টা করে। টু রেইজ দ্য স্ট্যাটাস অফ ওয়ার্কার অ্যাজ এ পার্টি অফ ইন্ডাস্ট্রি, তাহলে ওয়ার্কার স্ট্যাটাস মানে শ্রমিকদের যে আত্মমর্যাদা বা সম্মানবোধ আছে, এই স্ট্যাটাসটা উন্নয়ন করার জন্য এজ এ পার্টি অফ ইন্ডাস্ট্রি, মানে এই শিল্প প্রতিষ্ঠানের একটা যে অংশ হিসাবে, এজ এ পার্ট অংশ হিসাবে তাদের স্ট্যাটাস উন্নয়ন করার জন্য তারা কিন্তু কাজ করে। টু প্রটেক্ট লেবার্স এগেইনস্ট ভিক্টিমাইজেশন এন্ড ইনজাস্টিস, কোনো লেবারের বিরুদ্ধে যদি বলি হয় কোনো কিছুর অন্যায়, বা তার প্রতি অন্যায় করা হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তারা প্রটেক্ট করে, রক্ষা করে। আর ফ্র্যাটার্নাল ফাংশন বলতে আমরা বুঝবো এখানে ভ্রাতৃত্বমূলক ফাংশন। ভ্রাতৃত্বমূলক ফাংশন বলতে এখানে আমরা জানি যে কি শ্রমিক সংঘগুলো তাদের শ্রমিকদের স্বার্থে মূলত কাজ করে। তা কি কাজ করে দেখি ভ্রাতৃত্বমূলক কাজগুলো, টু টেক আপ ওয়েলফেয়ার মেজার্স ফর ইমপ্রুভিং দ্য মোরাল অফ ওয়ার্কার্স, তাদের নৈতিকতা নীতিগত বিষয়টা উন্নয়ন করার জন্য কিন্তু, বা নৈতিকতা উন্নয়ন নীতি উন্নয়ন করার জন্য কিন্তু তারা কাজ করে। টু জেনারেট সেলফ কনফিডেন্স এবং ওয়ার্কার্স, শ্রমিকদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার জন্য কাজ করে। টু এনকারেজ সিনসিয়ারিটি অ্যান্ড ডিসিপ্লিন এবং দ্য ওয়ার্কার, সিনসিয়ারিটি আন্তরিকতা এবং শৃঙ্খলা বোধ জন্মানোর জন্য কিন্তু ওরা এনকারেজ করে। টু প্রোভাইড অপরচুনিটি ফর দ্য প্রমোশন অ্যান্ড গ্রোথ, তাদের উন্নয়ন এবং তাদের বৃদ্ধির জন্য, তাদের প্রতিভা বা তাদের কাজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য তারা কাজ করে, অপরচুনিটি বা সুযোগ সৃষ্টি করে দেয়। টু প্রোটেক্ট ওমেন ওয়ার্কার্স এগেইনস্ট ডিসক্রিমিনেশন, যারা মহিলা শ্রমিক আছে তাদের তাদের প্রতি বৈষম্য করা না হয় সেই ব্যাপারে তারা খুব সচেতন থাকে এবং তাদেরকে রক্ষা করে। আমরা দেখি ফ্যাক্টরস ডিটারমিনেন্টস টু রিয়েল ওয়াইজেস, এখানে আমরা যেটা বুঝলাম যে রিয়েল ওয়াইজটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আসলে মানে পারচেজিং পাওয়ার কতটুকু আছে সেই বিষয়টা দিয়ে রিয়েলাইজ আমরা নির্ণয় করলাম। এবং রিয়েলাইজটা কিন্তু একটা শ্রমিকের আসলে মেইন টার্গেট থাকে, যে রিয়েলাইজ তার প্রকৃত তাহলে মজুরি কত টাকা পাচ্ছে বা কত কি পাচ্ছে সেটা কিন্তু দেখা গুরুত্বপূর্ণ। তো রিয়েলাইজ গুলো কিসের উপর তাহলে ডিটারমাইনেন্ট বা নির্ধারক কি কি, ফ্যাক্টর গুলো কি কি তাহলে, একটা হলো দাম স্তর প্রথমটা। এটা কি হবে দেখি, আমি ফর এক্সাম্পল আমি যদি 10 টাকা বেতন পাইলাম, কিন্তু 10 টাকা দিয়ে বেতন পেয়ে আমি যদি এখন দাম স্তর, ফর এক্সাম্পল আমি 1 কেজি চাল কিনলাম 10 টাকা দিয়ে, আমি উদাহরণস্বরূপ 1 কেজি চালের দাম 10 টাকা,
কিন্তু আমার এখন যদি 1 কেজি চালের দাম 20 টাকা হয়ে যায়, তাহলে আমার বেতন তো 10 টাকায় রয়েছিল না, তাহলে আমি কিন্তু আধা কেজি চাল পাইতেছি, আমি 1 কেজি চাল কিনতে পারতেছি না। তাহলে দাম স্তরের কারণে আমার কিন্তু প্রকৃত মজুরি কিন্তু কমে যাচ্ছে। আমি ঠিক আছে 10 টাকা পাচ্ছি মজুরি, ঠিক আছে আগেরটার মতো এখনো আছে, কিন্তু আসলে এই 10 টাকা দিয়ে আমি কিন্তু 1 কেজি চালও কিনতে পারতেছি না। সেক্ষেত্রে কিন্তু আমার প্রকৃত মজুরি কিন্তু কমে যাচ্ছে। আমার 10 টাকার আমার যে পার্চেসিং পাওয়ারটা কমে গেছে। তাহলে দাম স্তর খুবই গুরুত্বপূর্ণ। দাম স্তর যদি বেশি হয় সেক্ষেত্রে প্রকৃত মজুরি অটোমেটিক কমে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর যদি দাম স্তর কমে সেক্ষেত্রে প্রকৃত মজুরি বাড়বে। অর্থের ক্রয় ক্ষমতা সেটা বুঝতে পারলাম এইমাত্র আমরা, যে ক্রয় ক্ষমতা যদি আমরা যেই টাকাটা আমরা বেতন পাচ্ছি যদি ক্রয় ক্ষমতা যদি না থাকে, আমাকে 1 লক্ষ টাকা দিচ্ছে কিন্তু আমি যদি এটা দিয়ে 1 মাস একটা বাড়ি ভাড়া করে না থাকতে পারি, তাহলে কিন্তু এই মজুরি দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। তাহলে ক্রয় ক্ষমতা থাকতে হবে, পার্চেসিং পাওয়ার থাকতে হবে। আনুষঙ্গিক সুবিধা, এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানে সাধারণত বাসস্থান সুবিধা, চিকিৎসার সুবিধা, শিক্ষার সুবিধা, যাতায়াত সুবিধা এগুলো দেওয়া হয়, সাধারণত সেইসব প্রতিষ্ঠানে কি প্রকৃত মজুরি বেশি থাকে এবং সেইসব প্রতিষ্ঠানে চাকরি করার জন্য সবাই কিন্তু লাফিয়ে পড়ে। এই জন্য আনুষঙ্গিক সুবিধাগুলা কিন্তু প্রকৃত মজুরির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। পেশাগত খরচ, সাধারণত আমি আমার কর্মস্থলে যেতে আমার যদি প্রতিদিন 100 টাকা খরচ হয় সেক্ষেত্রে প্রতি মাসে 3000 টাকা। বাট আমি যদি প্রতি মাসে বেতন পাই 10,000 টাকা, তাহলে কিন্তু আমার খরচই চলে যাচ্ছে 3000 টাকা যাতায়াত খরচ, আর থাকতেছে মাত্র 7,000 টাকা। আর যদি আমার এমন একটা জায়গায় আমার প্রতিষ্ঠান যেখানে আমার যেতে কোনো খরচ লাগে না, সেক্ষেত্রে কিন্তু আমি 10,000 টাকা পেলে 10,000 টাকার পরে থাকতেছে। তাহলে পেশাগত খরচ দিয়ে কিন্তু আমাদের কি হয়, খরচ কম হয়, সেক্ষেত্রে প্রকৃত মজুরি আমাদের বাড়বে। আর যদি বেশি হয় তাহলে কিন্তু যত টাকা বেতন পাই না কেন আমার খরচের কারণে আমাদের কিন্তু প্রকৃত মজুরি কমে যাচ্ছে। কাজের প্রকৃতি, সেক্ষেত্রে যদি আমাদের বেশি ঝুঁকিপূর্ণ কাজ হয় সেক্ষেত্রে কিন্তু শ্রমিকরা সাধারণত সেখানে কাজ করতে আগ্রহী হয় না। এই জন্য তাদেরকে বেশি পরিমাণে কি করতে হয়, মজুরি বা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়, বিভিন্ন নিরাপত্তা ইন্স্যুরেন্স দিতে হয়। তো কাজের একটা প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু এই রিয়েল ওয়াইজ ওঠানামা করে। তাহলে ঝুঁকিপূর্ণ কাজের জন্য সাধারণত এই বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে, বা রিয়েল ওয়াইজ সেক্ষেত্রে বেশি থাকে। ভবিষ্যৎ নিরাপত্তা, যেসব কাজে ভবিষ্যৎ নিরাপত্তা থাকে, আমরা জানি যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সাধারণত ভবিষ্যতের সিকিউরিটিটা ভালো, এই জন্য কিন্তু সবাই হুমড়ি খেয়ে সরকারি চাকরি পেতে চায়। সেক্ষেত্রে প্রাইভেট চাকরিগুলোতে যেহেতু ভবিষ্যৎ নিরাপত্তা কম থাকে, সেই জন্য প্রাইভেট কোম্পানিতে টাকা বেশি, মানে আর্থিক মজুরি বেশি থাকলেও কিন্তু মূলত সরকারি চাকরিতে প্রকৃত মজুরি বেশি। যেহেতু সরকারি চাকরিতে আমরা ভবিষ্যৎ নিরাপত্তা রয়েছে, আমাদের আমাদের সরকারি বাসস্থান রয়েছে, সরকারি বিভিন্ন বোনাস দিচ্ছে, চাকরি যাওয়ার বেশি একটা ঝামেলা নাই। তো এইসব ক্ষেত্রে কিন্তু প্রকৃত মজুরি কিন্তু মূলত সরকারি চাকরির ক্ষেত্রে বেশি প্রাইভেট কোম্পানি থেকে। যদিও প্রাইভেট কোম্পানিতে আমরা আদৌ দেখি যে আর্থিক মজুরি বেশি, কিন্তু আসলে পার্চেসিং পাওয়ার চিন্তা করি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিভিন্ন সুবিধাগুলো কিন্তু আমরা সরকারি চাকরিতে বেশি পাই। এই জন্য মূলত আমরা সরকারি চাকরিতে আমরা সবাই যাওয়ার চেষ্টা করি আমরা, প্রকৃত মজুরির কারণে। কাজের সময়, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে কাজের সময় সাধারণত আমি ফর এক্সাম্পল আমি যদি 8 ঘন্টা কাজ করে আমি যদি 8 টাকা পাই, 8 ঘন্টা কাজ করে যে 8 টাকা পাই, আর সেক্ষেত্রে আমি যদি 4 ঘন্টা কাজ করে 8 টাকা পাই, তাহলে এই কাজের সময়ের উপর ভিত্তি করে কিন্তু কি হয়, আমার মজুরি কিন্তু ওঠানামা করে। কাজের সময়ে যদি কাজ করে কিন্তু বেশি টাকা পাচ্ছি আমি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু প্রকৃত মজুরি কিন্তু বাড়তেছে। আমি আহ, বাকি 4 ঘন্টা কিন্তু আমি অন্য জায়গায় কি করতে পারতেছি, অন্য কাজে আমি কিন্তু ব্যবহার করতে পারতেছি। সুতরাং কাজের সময়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক মর্যাদা, সেক্ষেত্রে অবশ্যই আমি সাধারণত মানুষ সামাজিক মর্যাদা কিন্তু বেশি গুরুত্বের সাথে দেখে। মানুষ এই জন্য আমরা দেখি যে যেসব কাজে সামাজিক মর্যাদা কম, সেসব কাজে সাধারণত সুবিধা বেশি থাকে। কারণ ওইসব কাজে মানুষ সাধারণত যেতে চায় না। আমি যদি বলি যে আহ, একটা উম দারোয়ানদের কিন্তু তাদের থাকার ব্যবস্থা কিন্তু ওই ওই বিল্ডিং এর মালিক কিন্তু করে দেয়। এটা কারণ হচ্ছে তার সামাজিক মর্যাদা কমের কারণে সে কিন্তু প্রকৃত মজুরি বেশি পাচ্ছে। আর সামাজিক মর্যাদা যদি সেক্ষেত্রে সাধারণত কম থাকে, সেক্ষেত্রে সাধারণত প্রকৃত মজুরি কিন্তু কমে যায়। তো সামাজিক মর্যাদা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃত মজুরি নির্ধারণের ক্ষেত্রে। আরেকটা টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক, বেকারত্ব বলতে আমরা কি বুঝবো। বেকারত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের বাংলাদেশের জন্য। প্রেক্ষাপটে আমাদের প্রতি বছরই প্রায় 2 লক্ষ শিক্ষিত বেকার আমরা জব মার্কেটে আসতেছে, এবং সেই তুলনায় আমাদের জব মার্কেট কিন্তু খুব কম। বেশিরভাগই বা 90%ই কিন্তু বেকারত্ব বরণ করতে হয়। তাহলে আমরা এখন
জানা দরকার যে আসলে বেকার বেকার আমরা কাদেরকে বলবো। কোনো কর্মক্ষম মানুষ তার দক্ষতা এবং যোগ্যতা অনুসারে কর্ম বা নিয়োগ লাভে ব্যর্থ হলে তাকে বেকার বলে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি মাস্টার্স পাস করে আহ, আমি যদি মানে ইন্টার পাসের একটা চাকরিতে আমি ঢুকি, সেক্ষেত্রে অবশ্যই আমি কি বেকার। আমি কিন্তু আসলে আমি ক্ষেত্রে বলা যাবে না যে আমি আমার এমপ্লয়েড বা আমি কর্মসংস্থান আমার হয়েছে, কিন্তু অর্থনীতির ভাষায় সে বেকার থাকবে। তাহলে তার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী তার চাকরি করা লাগবে। যদি তার চেয়ে কম চাকরি, নিচের লেভেলে চাকরি যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে বেকার নামে আমরা অভিহিত করব। এক্ষেত্রে বেকারত্বের অনেকগুলো প্রকার আমরা দেখতে পাচ্ছি। সবগুলো পড়ার আমাদের কোনো দরকার নেই, তোমরা সবগুলো চেষ্টা করো বাসায় নিজেরা দেখতে। ইচ্ছাকৃত বেকার, অনিচ্ছাকৃত বেকার, প্রযুক্তিগত বেকার। আমরা জানি যে প্রযুক্তির কারণে কিন্তু অনেকে কি হচ্ছে, বেকার হয়ে যাচ্ছে। প্রযুক্তিগত ব্যাপার, প্রযুক্তির কারণে আমরা দেখি আগে যেখানে 10 জন শ্রমিক, এখানে হয়তো 2 জন শ্রমিক লাগতেছে। সুতরাং প্রযুক্তিগত কারণে কিন্তু অনেক বেকার হয়ে যাচ্ছে। সংঘাতজনিত বেকার, আমরা জানি সংঘাতের কারণে। ছদ্মবেশী বেকার, অনেকে ইচ্ছা করে নিজেকে বেকার সাজিয়ে রাখে। মৌসুমী বেকার, সিজনাল যারা, তাদের বর্ষাকালে এক ধরনের জব, শীতকালে আরেক ধরনের জব। তো এই সিজন চেঞ্জ হওয়ার কারণে সে বেকার হয়ে যায়। কাঠামোগত বেকার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন ডেভেলপমেন্ট হয় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, তো এই কাঠামো ডেভেলপমেন্ট হওয়ার কারণে কিন্তু অনেকে বেকার হয়ে যায়। সাময়িক বেকার, সৃষ্ট বেকার, সে নিজ থেকে বেকার সৃষ্টি হয়। যুদ্ধকালীন বেকার, স্বাভাবিক বেকার, এগুলো হচ্ছে সাধারণত বেকারত্বের প্রকারভেদ। তোমরা এই বিষয়গুলা আর বিস্তারিত আমাদের নিজের টেক্সট বই থেকে তোমরা জানার চেষ্টা করিও। মজুরি তারতম্যের কারণ, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে আসলে কেন মজুরিটা তারতম্য হয়, কেন সবার মজুরি সমান হয় না। কেউ অনেক বেশি মজুরি পাচ্ছে, কেউ তার অর্ধেক পাচ্ছে, কেউ আরো কম পাচ্ছে। কেন, এর কারণটা কি? আমরা এই কারণগুলো আমরা দেখার চেষ্টা করি। কাজের স্থায়িত্ব, সাধারণত কাজের স্থায়িত্ব যদি বেশি হয়, তাহলে কিন্তু মজুরি কম হয়। ফর এক্সাম্পল, সরকারি চাকরির ক্ষেত্রে কি হয়, সাধারণত স্থায়িত্ব বেশি, কিন্তু কিন্তু প্রাইভেট কোম্পানির চাকরিটা স্থায়িত্ব কম থাকে। এই জন্য এর ঝুঁকি বেশি, এই জন্য কিন্তু এটার মজুরিটা বেশি হয়। তাহলে কাজের স্থায়িত্বটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেসব কাজটা অনেক অনেক বেশি দিন ধরে চলে, সেক্ষেত্রে স্বাভাবিক একটু মজুরিটা কম থাকে। এবং এবং সেখানে কিন্তু মানুষ বেশি যেতে চায়, সেক্ষেত্রে চাহিদার যোগানের ব্যবসা করা কিন্তু থাকে। ঝুঁকি ও দায়িত্ব, যেসব কাজের ঝুঁকি বেশি, দায়িত্ব বেশি, সাধারণত সেসব কাজে মজুরি কিন্তু বেশি থাকে। কেউ কম মজুরি দিয়ে বেশি ঝুঁকি নিবে, বেশি দায়িত্ব নিবে, এটা কিন্তু কখনোই হয় না। যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব বেশি থাকে, ঝুঁকি বেশি থাকে, যেমন আমি যদি মনে করি যে বিভিন্ন খনি কোম্পানি, তোমরা জানো যে চীন দেশের বিভিন্ন খনি কোম্পানিতে প্রতি বছর কিন্তু মানুষ মারা যাচ্ছে, প্রতি বছর। তো এই যে এই ঝুঁকিপূর্ণ কাজগুলার কিন্তু তাদের পারিশ্রমিক কিন্তু অনেক বেশি দিচ্ছে। আমাদের বাঙালিরাও কিন্তু বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশে যে অনেক ঝুঁকিপূর্ণ তেল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু নিজে রাখছে, এবং তাদের বেতন কিন্তু বেশি পাচ্ছে। কারণ হচ্ছে ঝুঁকি এবং দায়িত্বের কারণে। কাজের প্রকৃতির উপর কিন্তু মজুরির তারতম্য হয়। আহ, যদি কাজটা ন্যাচারালি যদি সহজ প্রকৃতির হয়, সেক্ষেত্রে মজুরিটা স্বাভাবিক কম হবে। আর কাজের প্রকৃতিগতভাবে যদি এটা কঠিন হয়, তাহলে কিন্তু এটার মজুরি বেশি হয়। গতিশীলতার অভাব, আমরা যদি দেখি যে কাজের মধ্যে গতি নাই, কোনো ডাইনামিকিজম নাই, সেক্ষেত্রে কিন্তু মজুরি সাধারণত কম হবে। আর যদি গতিশীল থাকে, গতিশীলতার যদি সেখানে দেখা যায়, প্রাচুর্য দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু তার মজুরিও বেশি হয়। প্রতিযোগিতার অভাব, আমরা দেখি যদি কোনো কাজের জন্য কম্পিটিশন বেশি হয়ে যায়, অনেক বেশি আমরা শ্রমিক পাচ্ছি, অ্যাভেলেবল শ্রমিক পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক মজুরিটা কম থাকে। আর যদি দেখি যে না, শ্রমিক নাই, সেক্ষেত্রে কিন্তু তার মানে যোগান এবং যে চাহিদার যে ভারসাম্য, এর জন্য কিন্তু কি হয়, যোগান কম থাকলে কিন্তু তার মজুরিটা বেশি হয় স্বাভাবিক। শ্রমিক সংঘের অভাব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি শ্রমিক সংঘ না থাকে, সাধারণত মালিক পক্ষের সাথে ওরা দর কষাকষি করতে পারে না শ্রমিকরা, সেক্ষেত্রে কিন্তু মালিক পক্ষরা চাইলে কিন্তু তাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত শ্রমিক সংঘ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু মজুরি কিন্তু ওরা ন্যায্য মজুরিটা কিন্তু নেওয়ার চেষ্টা করে বা নিতে এরা সাহায্য করে। অতিরিক্ত আয়ের সুযোগ, যদি অতিরিক্ত আয় না থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কোম্পানিতে অতিরিক্ত আয়ের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে তার মজুরি সাধারণত কম থাকে। আর যদি দেখি যে তাকে এক্সট্রা, যেটা আমরা বলি ওভারটাইম, ওভারটাইম যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা শ্রমিক তার মজুরি কম হইলেও সে কিন্তু ওখানে ঢোকার চেষ্টা করে, কারণ সে অতিরিক্ত আয় এখান থেকে করতে পারতেছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আনুষঙ্গিক সুবিধা, যদি আমি দেখি যে আমার একটা প্রতিষ্ঠানে
একটা শ্রমিক যদি দেখে যে একটা প্রতিষ্ঠানে তার বাসস্থান সুবিধা ফ্রি বা তার চিকিৎসা সুবিধা ফ্রি বা শিক্ষা সুবিধা ফ্রি, তাহলে সে কিন্তু কম মজুরি হইলেও কিন্তু সে ওখানে জয়েন দিবে। আর যদি দেখে যে না এগুলো নাই, তাহলে কিন্তু একটু বেশি মজুরি লাগবে, কারণ এই টাকা দিয়ে সে কিন্তু এগুলো বাইরে এগুলো ম্যানেজ করতে হবে। তাহলে আনুষঙ্গিক সুবিধাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেশা এবং পেশা শিক্ষার ব্যয়, এক্ষেত্রে আমি যদি বলি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একটা ইঞ্জিনিয়ার কাছে যদি বের হয়, তো তার যেমন ব্যয় হয় নিঃসন্দেহে একটা একটা সাধারণ ট্রেডিশনাল আমরা কলেজ থেকে একটা ছেলে বের হওয়ার কিন্তু ব্যয় পার্থক্য থাকবে নিঃসন্দেহে। ডাক্তার হইতে গেলে যে ব্যয়টা হয় নিঃসন্দেহে জেনারেল লাইনে পড়াশোনা করলে এত ব্যয় হয় না। তো এই জন্য কিন্তু আমরা কি দেখি ডাক্তারের ইনকাম বা মজুরি কিন্তু বেশি হয়। তাহলে আসলে যেই সব শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি ব্যয় করতে হয়, সেসব শিক্ষা থেকে যখন স্টুডেন্টরা বের হয়, তাদের চাকরিটাও কিন্তু অনেক ভালো জায়গা হয় এবং তাদের মজুরি কিন্তু বেশি হয়। তাহলে এগুলো আমরা দেখলাম মজুরি তারতম্যের কারণ। আরো থাকতে পারে, তোমাদের বই থেকে তোমরা এগুলা দেখে নিবে। আমরা দেখি নারী ও পুরুষের মজুরির পার্থক্যের কারণ। এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এটা আমরা আমাদের সবারই জানা উচিত যে কেন নারী এবং পুরুষদের মধ্যে মজুরির পার্থক্য হবে। আমরা দেখি বিভিন্ন কলকারখানায় যে নারীদের যদি পুরুষদের যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে নারীদের 60 টাকা 70 টাকা মজুরি দেওয়া হয়। এটা কারণটা কি আসলে? কর্মক্ষমতার পার্থক্য। অনেকের মতে আসলে নারী পুরুষদের মধ্যে কর্মক্ষমতার পার্থক্য রয়েছে, এটা স্বাভাবিক। নারীরা স্বাভাবিকভাবে পুরুষদের মতো এত শক্তিশালী নয়, বা তাদের কাজ করার ক্ষমতাও পুরুষদের মতো নাই, স্বাভাবিক থাকে না। তো এটা একটা কারণ হিসাবে চিহ্নিত করা গেছে। নাম্বার 2, বৈষম্যমূলক আচরণ। অনেক প্রতিষ্ঠানে ইচ্ছা করেই কিন্তু নারী পুরুষের মধ্যে একটা বৈষম্য বিরাজ করে। এটা আসলে আমাদের প্রতিষ্ঠানের মালিকদেরই দোষ, এবং মালিকদেরই মধ্যে বৈষম্যমূলক আচরণের কারণে নারীরা কম মজুরি পেয়ে থাকে। দেখা যায় কাজ সমান করতেছে কিন্তু তারপরেও তাকে কম বেতন দিচ্ছে। এই বিষয়টা অবশ্যই ঠিক না বা অন্যায়। কাজের সময় নারীরা আসলে স্বাভাবিকভাবে 24 ঘন্টা কাজ করতে পারে না, কিন্তু সেক্ষেত্রে পুরুষরা কিন্তু পারে। নারীদের সাধারণত আমি যদি বলি যে আমরা নাইট শিফটে যে ডিউটি গুলা সাধারণত নারীরা এগুলা পারে না, বা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু এগুলা তারা সবগুলো করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু কাজের সময় কিন্তু পুরুষরা অনেক বেশি সাধারণত করতে পারে, যেটা নারীরা পারে না। নারীদের নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলা চিন্তা করতে হয়। এই জন্য আসলে নারীদেরকে একটু আহ বেতনের মজুরি দিক দিয়েও কিন্তু তাদেরকে একটু বৈষম্য করা হয়। অস্থায়ী শ্রমিক হিসাবে নারীদেরকে আসলে অস্থায়ী শ্রমিক হিসাবে অনেক চিহ্নিত করে, কারণ নারী শ্রমিক নিয়োগ দিলে কিন্তু আমরা দেখি যে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে তার বিভিন্ন বিয়ে শাদী হইতে পারে, বিয়ে শাদীর ক্ষেত্রে তাকে ছুটি দিতে হয়, বা তার পারিবারিক বিভিন্ন ঝামেলা ছুটি দিতে হয়। তো এই জন্য আসলে নারীদেরকে বেশিরভাগ কি করে অস্থায়ী টেম্পোরারি হিসাবে অনেক জায়গায় নিয়োগ দেয়। আর পুরুষদের সাধারণত এই জাতীয় ঝামেলা না থাকার কারণে ওরা স্থায়ীভাবে নিয়োগ পায়। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এই নারী পুরুষদের মধ্যে পার্থক্যের একটা অন্যতম কারণ। শ্রমিক সংঘের অভাব। সাধারণত পুরুষ শ্রমিক সংঘগুলো সাধারণত পুরুষের প্রতিনিধিত্ব করে, যদি এখন অনেকটা চেঞ্জ হয়েছে। সাধারণত নারীদের প্রতিনিধিত্ব কমই হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে শ্রমিক সংঘগুলো কিন্তু আসলে পুরুষদের সবসময় ওদেরই সাফাই গায়, কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু নারী শ্রমিক সংঘের যথেষ্ট অভাব লক্ষণীয়। সীমিত কর্মক্ষেত্র। নারীদের আসলে কর্মক্ষেত্র খুবই সীমিত, ওরা সব জায়গায় আসলে সব জায়গায় কিন্তু সমানভাবে পুরুষদের তালে তালে সব জায়গায় কিন্তু সব ক্ষেত্রে ওরা কাজ করতে পারে না। আমরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজগুলো খনি বা যেসব জায়গায় খুব বেশি মানে শারীরিক পরিশ্রম দরকার, সেসব জায়গায় কিন্তু সাধারণত নারীরা কাজ করতে পারে না। কম আর্থিক চাহিদা। সাধারণত নারীদের আসলে যেহেতু নারীরা পুরুষরাই নারীদের টাকা পয়সা দেয়, বা তাদের বিভিন্ন খরচ বা বিভিন্ন ব্যয় ওরা করে দেয়, বিভিন্ন পরিচালনা তারা করে, মেনটেনেন্স করে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু নারীদের একটু টাকা পয়সার চাহিদা একটু কমে থাকে। তো এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। তাহলে আমরা এখানে আরো অনেক কারণ থাকতেও তোমরা এগুলো বই থেকে দেখে নিবা। আপাতত এইসব কারণেই আসলে নারী পুরুষের মধ্যে মজুরিগত একটা পার্থক্য হয়। দ্য মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়াইজেস। আমরা এখন পড়বো যে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়াইজেস, মজুরির এই প্রান্তিক উৎপাদনশীলতার যে থিওরি, এটা আমরা এখন পড়ার চেষ্টা করব। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ এই তথ্যের প্রবক্তা। এই তথ্য অনুসারে শ্রমিক তার প্রান্তিক উৎপাদনের সমান মজুরি লাভ করে। একটা শ্রমিক প্রান্তিক উৎপাদনের সমান, দ্যাট মিনস একটা শ্রমিক
যখন আমরা নিয়োগ দিব, অতিরিক্ত একটা শ্রমিক নিয়োগ দিলে অতিরিক্ত একটা শ্রমিকের কারণে যে তার উৎপাদনের যে চেঞ্জটা হয়, পরিবর্তন হয়, সেটা কিন্তু প্রান্তিক উৎপাদন। এবং যতটুকু চেঞ্জ হয় ওই অনুযায়ী সে মজুরি পাবে। তার মানে একটা মজুরি, একটা দ্যাট মিনস একটা শ্রমিক তার উৎপাদনশীলতার উপর ভিত্তি করেই কি সে মজুরি পাবে। এটা হচ্ছে এটার মেইন কথা। অন্যভাবে বলা যায় একজন শ্রমিকের মজুরি তার প্রান্তিক উৎপাদনের সমান হবে। মানে একটা শ্রমিক দিয়ে আমরা যতটুকু উৎপাদন করতে পারতেছি তার শ্রমের মূল্য ওইটা হবে। এই বিষয়টা হচ্ছে এটা এই তথ্যের প্রধান আলোচ্য বিষয়। এখানে আমরা দেখি, এখানে এক্স অক্ষে আমরা দেখছি ইউনিট অফ লেবার, আর ওয়াই অক্ষে আমরা দেখছি মজুরি বা রেভিনিউ প্রোডাক্টিভিটি। আচ্ছা, এখানে আমরা ডাব্লু দিয়ে আমরা সাধারণত কি করব, তার মজুরি বা এখানে প্রোডাক্টিভিটি বা রেভিনিউ, এই তিনটা বিষয় আমরা এখানে দেখব। এখানে আমরা দেখলাম যে ডাব্লিউ দিয়ে এখানে এভারেজ ওয়াইজ বা মার্জিনাল ওয়াইজ, এটা সমান রেখা। আর এখানে এমআরপি মার্জিনাল রেট অফ প্রোডাক্ট বা অথবা প্রান্তিক কি বলে প্রান্তিক উৎপাদন আয় রেখা, এটা এখানে দেওয়া আছে। এমআরপি রেখা এবং কি বলে ওয়াইজ রেখা বা এডাব্লিউ বা এমডাব্লিউ রেখা, প্রান্তিক যে মজুরি রেখা, যেখানে প্রান্তিক মজুরি রেখার সাথে প্রান্তিক যার উৎপাদন যে মূল্য, উৎপাদনশীলতার যে মূল্য, এই রেখাটা যেখানে মিলিত হবে মূলত সেইটাই হবে তার কি মজুরির ভারসাম্য। এখানে আমরা একটু দেখি, যদি একজন একটা নিয়োগকারী কর্তৃপক্ষ সে, আমি যদি এই এই জায়গায় আমি দেখি, তাহলে এই বিন্দুতে কিন্তু সে কি করবে, এই বিন্দুতে একজন শ্রমিক সে নিয়োগ দিবে, কারণ আমি তাকে দিচ্ছি এতটুকু মজুরি, বাট তাকে তাকে পাচ্ছি আমি মার্জিনাল রেট অফ প্রোডাকশন পাচ্ছি আমি এতটুকু, তার মানে আমি বেশি পাচ্ছি, তার মানে আমি এখানে নিয়োগ দিব, আমি এখানেও নিয়োগ দিব, এখানেও দিব, এখানেও দিব। এখানে এসে কি হবে, তার যে প্রোডাকশন, তার যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদনশীলতার সাথে আমি তাকে যে মজুরি দিচ্ছি, এই মজুরি কিন্তু এখানে ভারসাম্য অবস্থা অর্জন করেছে, তার মানে এখানে সমান। তার মানে একজন মজুর, একজন একজন শ্রমিককে ঠিক এতটুকু এই বিন্দু পর্যন্ত, এই বিন্দুতে এখানে এখন পর্যন্ত তাকে কি টাকা, এই পর্যন্ত তার মানে তার মজুরির সাথে, তার পরিশ্রমের সাথে তার মজুরি মিলে যাবে। তার মানে এখানে এসে কি করবো, আমি তাকে একজন শ্রমিককে নিয়োগ দেওয়া উচিত, এবং এই মজুরিতে যদি নিয়োগ দেই তাহলে তার প্রতি ন্যায় করা হবে। এখানে কিন্তু এই 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 অংশগুলা কিন্তু এখানে নিয়োগকারী কর্তৃপক্ষ কিন্তু লাভবান হচ্ছে। আচ্ছা, তারপরে আমি যদি এরপরের বিন্দুতে চলে যাই, যদি আমি এই বিন্দু চিন্তা করি, সেক্ষেত্রে কি হবে, তার এমআরপি, তার উৎপাদন মূল্য, সে উৎপাদন করছে এতটুকু, বাট তাকে আমি দিচ্ছি এতটুকু, তার মানে এখানে কিন্তু আমার লস, মানে নিয়োগকারী কর্তৃপক্ষের লস হবে। তার মানে এই বিন্দুই হবে তার জন্য ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম পজিশন, এবং এই অবস্থায় থাকি তাকে কি করতে হবে, মজুরি তাকে দিতে হবে। তাহলে এভাবেই কিন্তু কি করতে হবে, এই মানে কি বলে মার্জিনাল প্রোডাকশন থিওরি অফ ওয়াইজেস এর মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টা আমরা জানতে পারলাম। মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়াইজ, তাহলে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ওয়াইজ এর মাধ্যমে আমরা একটা একটা মজুর, একটা একটা শ্রমিকের তার প্রান্তিক উৎপাদনশীলতার মাধ্যমে আমরা কিভাবে তার তার শ্রম, তার ওয়াইজ বা মজুরি নির্ণয় করবো, সেই বিষয়টা আমরা এই গ্রাফের মাধ্যমে সহজেই আমরা বুঝতে পারলাম। কিন্তু এটা একটা সমালোচনা কিন্তু রয়েছে, সকল থিওরি আমরা জানি কিছু সমালোচনা থাকবে, এটা স্বাভাবিক। আমরা দেখি সমালোচনাগুলো, পূর্ণ প্রতিযোগিতা একটি অবাস্তব অনুমান। এখানে বলা ছিল যে কিছু অনুমিত শর্ত থাকে, এই থিওরি কিছু অনুমিত শর্ত ছিল যে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকবে, এটা কিন্তু আসলেই বর্তমান বিশ্বে কোথাও কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশন মার্কেট এটা কোথাও দেখা যায় না। সেটা আমরা আগেও পড়েছি, এটা খুব রেয়ার। সুতরাং এই জাতীয় মার্কেট কোথাও নেই, এটা অবাস্তব। সকল শ্রমিক সমযোজিত নয়, এখানে সকল শ্রমিককে সমজাতীয় হিসেবে ধরা হয়েছে, সবাই কিন্তু সমজাতীয় নয়, কারো মেধা, কারো যোগ্যতা ভিন্ন হতে পারে। শ্রমের প্রান্তিক উৎপাদন পরিমাপের সমস্যা, আমরা যে প্রান্তিক উৎপাদন নির্ণয় করলাম যে একটা শ্রমিক, তাহলে এই এখানে কিন্তু আমরা যখন একটা শ্রমিক অ্যাড হয় নতুন অন্যান্য শ্রমিকের সাথে, তখন মোট উৎপাদনের যে পরিবর্তনটা হয়, আর ওই পরিবর্তনটাই মূলত কি প্রান্তিক উৎপাদন। কিন্তু আসলে কি ওই ওই যে শ্রমিকটা পরবর্তীতে নিয়োগ হইলো সর্বশেষ, আসলে কি তার ওই ওই এককগুলোই অতিরিক্ত উৎপাদনগুলো কিন্তু আসলে সেই কিন্তু করেছে, বিষয়টা কি এমন, তাতে কমও তো করতে পারে। তো এই জন্য কিন্তু এটা কিন্তু সকলের সমষ্টি, সকলের পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই মোট উৎপাদন। তাহলে এখানে এক্স্যাক্টলি বলা যাবে না আসলে যে প্রান্তিক উৎপাদন পরিমাপটা আসলে এক্স্যাক্টলি কিন্তু এটা করা যাবে না, এটা এটা কঠিন বিষয়।
এটা অনুমানের বিষয় জাস্ট। শ্রমের যোগান অপেক্ষিত, এখানে কিন্তু শ্রমের যোগান অপেক্ষিত করা হয়েছে। শ্রম যদি যোগান যদি কমে যায় সেক্ষেত্রে চাহিদা অটোমেটিক বেড়ে যায়। তো এখানে তখন আর প্রান্তিক উৎপাদনশীলতার বিষয়টা কিন্তু আর এখানে আসবে না। যখন শ্রমিক পাওয়াই যাচ্ছে না তখন কিন্তু আর এই প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধির কার্যকর থাকবে না। এখানে শ্রম যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমরা এই থিওরি অ্যাপ্লাই করতে পারবো। প্রান্তিক উৎপাদন সর্বদা ক্রমহ্রাসমান নয়। এখানে বলা ছিল যে অনুমিত শর্তের মধ্যে যে প্রান্তিক উৎপাদন সর্বদা ক্রমহ্রাসমান হবে, বিষয়টা এমন নাও হতে পারে। বর্তমানে আধুনিক যুগে আসলে বিভিন্ন গবেষণা উন্নয়ন এবং টেকনোলজি ব্যবহার করার কারণে এখন এই বিধি কিন্তু আর কার্যকর থাকছে না। এখন আমরা আগে যে জমিতে 10 মণ ধান পাচ্ছি, ধান আগে পেতাম, এখন বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে সেখানে আমরা এখন 20 মণ, 30 মণ বা 40 মণ ধান পাচ্ছি। তার মানে ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে, ক্রমহ্রাসমান আর থাকছে না। মজুরি নির্ধারণে আধুনিক তথ্য, ভারসাম্য মজুরির স্তর ও নিয়োগ স্তর। তার মানে এখানে আমরা আগেরটা বললাম যেটা যে এটা এটা ছিল আগে ট্রেডিশনাল তথ্য, এখন আমরা আধুনিক তথ্য আমরা দেখি। আধুনিক তথ্য বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। শ্রমবাজারে শ্রমের চাহিদা ও যোগান পরস্পর সমান হলে ভারসাম্য মজুরি স্তর নির্ধারিত হয়। আসলে আমরা জানি যে চাহিদা এবং যোগানের মাধ্যমে কিন্তু সবকিছু কি হয়, ভারসাম্য অবস্থা অর্জন করে। তাহলে ওরা বলতেছে আধুনিক আধুনিক যে অর্থনীতিবিদরা, ওদের কথা হচ্ছে যে শ্রমের ক্ষেত্র, মজুরির ক্ষেত্র, চাহিদা এবং যোগানের একটা ভারসাম্য অবস্থা আনতে হবে। শ্রমের চাহিদার চেয়ে যোগান বেশি হলে মজুরি হ্রাস পায়। আমরা জানি শ্রমের চাহিদার চেয়ে যদি যোগান বেশি হয়, স্বাভাবিক যোগান, আমরা যখন চাহিদা যদি 10 জন হয় সেক্ষেত্রে আমি যদি 15 জন শ্রমিক পেয়ে যাই সাধারণত মজুরি হ্রাস পাবে। আবার শ্রমের চাহিদার চেয়ে যোগান কমে গেলে মজুরি বৃদ্ধি পাবে। চাহিদা আসে উৎপাদনকারী ফার্ম থেকে। তার এই চাহিদাটা কোত্থেকে আসবে? উৎপাদনকারী ফার্ম থেকে, কারণ সে জানে তার কতটুকু প্রোডাক্ট সে উৎপাদন করবে। সুতরাং যত বেশি উৎপাদন করবে তার শ্রমিকও বেশি লাগবে। তাহলে এই চাহিদাটা কিন্তু উৎপাদনকারী ফার্ম থেকে আসবে। কিন্তু যোগান কোত্থেকে আসবে? যোগান আসবে শ্রমজীবী কর্মক্ষম মানুষের পক্ষ থেকে। যোগান আমরা জানি যে যারা লেবার তাদের থেকে যোগান আসবে। সুতরাং উৎপাদনকারী থেকে চাহিদা আসে আর যোগান আসে শ্রমজীবী কর্মক্ষম মানুষের পক্ষ থেকে। আমরা তাহলে আমরা এই গ্রাফটার মাধ্যমে আমরা এখন এই চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে আমরা মজুরি নির্ধারণ করব সেই বিষয়টা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই, এখানে দিচ্ছে ডিমান্ড। তাহলে এখানে সাপ্লাই বলতে আমরা জানি কি, এখানে সাপ্লাই হবে কি, লেবার যারা তারাই কিন্তু সাপ্লাই, তারাই যোগান দিবে, শ্রমের যোগান তারা দিবে। আর ডিমান্ড দিবে মূলত কারা? কোম্পানি বা যারা প্রডিউসার তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই বিন্দুতে কি হচ্ছে না, ডাব্লিউ আমি যদি 1 ধরি, 2 ধরি, 3 ধরি, তাহলে W1 অবস্থায় কিন্তু এখানে যোগান আসছে কি এম 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 পর্যন্ত, কিন্তু চাহিদা হচ্ছে এল পর্যন্ত। তাহলে এখানে যোগান কিন্তু কম, চাহিদা বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার কি করতে হবে? যোগান বাড়াতে হবে। আবার আমি যদি আমি যদি W1 এর কথা বলি, W3 এর কথা বলি, আমি এটার কথা চিন্তা করি, তাহলে কি হবে? এক্ষেত্রে চাহিদা M1 আর L1 এ তোমার যোগান, সেখানে যোগান বেশি আবার চাহিদা কম। সেই চাহিদা কিন্তু তাহলে কিন্তু যোগান কমাতে হবে। তার মানে ঘুরে ফিরে আসলে ওই আর বিন্দু বা যেই সাপ্লাই এবং ডিমান্ডের যেই সংযোগী স্থল, সেটাই মূলত কি ভারসাম্য বিন্দু। আর সেটা হচ্ছে কি বাজারের মজুরি এবং মজুরি নির্ধারণ করার একটা পারফেক্ট স্থান বা প্লেস। আধুনিক অর্থনীতিবিদরা মূলত তারা চাহিদা এবং যোগানের মাধ্যমে ভারসাম্য নির্ণয় করার পক্ষে মতামত দিয়েছেন। এখন আমরা পড়বো ব্যাকওয়ার্ড ব্লেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ, অথবা পশ্চাৎমুখী শ্রমের যোগান রেখা। ব্যাকওয়ার্ড ব্লেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ আমরা একটু যদি দেখি, তাহলে আমরা যদি পরবর্তীতে দেখবো এটা মূলত এরকম হবে আর কি। আমরা জানি সাপ্লাই রেখা এরকম হয়, কিন্তু এখানে এটা এরকম বাঁকা হয়ে যাবে। এটা কারণটা কি? মজুরি বাড়লে একজন শ্রমিক অধিক আয় প্রাপ্তির আশায় শ্রম সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেয়। যখন তার মজুরি বাড়তে থাকে, আমরা জানি যে দাম বাড়লে যোগান বাড়বে। যখন তার মানে মজুরি যখন বাড়তে থাকবে তখন তার যোগানও কিন্তু বাড়বে, অর্থাৎ শ্রমের যোগান বৃদ্ধি পায়। ফলে শ্রমিকরা এক ধরনের আয় স্তরে জীবনযাত্রায় অভ্যস্ত হয়। তাদের কথা হচ্ছে যে শ্রমিকরা যখন তাদেরকে পরিশ্রম, তাদের মজুরি বাড়িয়ে দিচ্ছি, তখন একটা অবস্থায় এসে তারা একটা একটা উন্নত মানের স্তরের জীবনযাত্রায় তারা অভ্যস্ত হয়ে যায়।
তখন আরো মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকরা কাজ করার পরিবর্তে বিশ্রাম নিতে শুরু করে, ফলে শ্রমের যোগান কমতে থাকে। তখন বলা হচ্ছে যে একটা একটা অপটিমাল পর্যায়ে যখন চলে যায়, তখন তাদেরকে আর যদি আমি যদি আরো মজুরি বাড়িয়ে দেই, তারা কিন্তু এরকম ভাবে যোগান দেয় না, তখন তারা কি রিল্যাক্সে থাকে। তখন কি হয়, তখন যোগানটা কিন্তু কি হয়, কমে যায়, হ্রাস পায়। তখন মজুরির তুলনায় যোগানটা হ্রাস পায়, আর তখন কিন্তু কি হয় যে শ্রমিক যোগানের যে রেখাটা সেটা আবার কি হয়ে যায়, ব্যাকওয়ার্ড হয়ে যায় বা পশ্চাৎমুখী হয়ে যায়। এখানে সেই রেখাটা দেওয়া আছে, আমরা দেখি যে এখানে এখানে এটা হচ্ছে যোগান রেখা, আমরা যোগান রেখা যদি জেনে আসছি, কিন্তু এখন এটা বাঁকা হয়ে গেছে, বাঁকানো। এর কারণ হচ্ছে এর নিচে এক্স অক্ষে আমরা কোয়ান্টিটি অফ লেবার দেখতে পাচ্ছি, আর ওয়াই অক্ষে আমরা ওয়াইজ রেট বা মজুরির হার আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে W1 বা যখন মজুরি হয় তখন তার লেবারের পরিমাণ থাকে Q1। যখন আমি মজুরি তাকে আরো বাড়িয়ে দিলাম W2 অবস্থায়, তখন Q2 আমরা আমরা লেবারও এখানে বেড়ে গেল Q1 থেকে Q2। কিন্তু যখন শ্রমিক আমরা মজুরি আরো বাড়িয়ে দিলাম W3, তখন কিন্তু আর যোগান বাড়ছে না, যোগান আবার হ্রাস পাচ্ছে এবং Q3 তে চলে আসছে, তার মানে আবার হ্রাস পাচ্ছে এখানে। তার মানে এটা তার অপটিমাল পজিশন ছিল শ্রমিকদের, এবং তারা যখন W2 পর্যন্ত তখন তারা মজুরি মানে পেত, তখন তারা এখানে এসে আসলে আরামায়েশ করতে শুরু করে। তখন তাদেরকে আমি আরো মজুরি বাড়ায় দেওয়ার পরেও তারা কিন্তু আর যোগান বাড়াচ্ছে না, তখন তারা কি হচ্ছে, আরো যোগান কমে যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে কি আমাদের মূলত এই বিষয়ের কারণেই মূলত যোগান রেখাটা কি হয়, পশ্চাৎমুখী হয় বা ব্লেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ আকার ধারণ করে। আরেকটা বিষয় শ্রমের দক্ষতা, শ্রমের দক্ষতা বা লেবার এফিসিয়েন্সি। শ্রমিকের কাজ করার ক্ষমতাই হচ্ছে শ্রমের দক্ষতা, উৎপাদন ক্ষমতাই হচ্ছে দক্ষতা। তাহলে একজন শ্রমিক, আমি যদি বলি যে একটা শ্রমিকটা কতটুকু দক্ষ, যদি সে উৎপাদন করতে না পারে তাহলে সে কিন্তু দক্ষ নয়। তার মানে তার উৎপাদন ক্ষমতারই মূলত কি দক্ষতা। তাকে দিয়ে যদি আমি কাজ করতে না পারি, তাহলে তার তার দক্ষতা আমার কোনো কাজে লাগতেছে না। তার মানে তার দক্ষতা মানে হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। সে যদি উৎপাদন করতে পারে তাহলে সে দক্ষ, আর যদি না পারে তাহলে দক্ষ নয়, অদক্ষ। উৎপাদনের পরিমাণকে কাজের সময় দিয়ে ভাগ করে শ্রমের দক্ষতা বের করা যায়। তার মানে উৎপাদনের পরিমাণকে আমি যদি ফর এক্সাম্পল আমি সে 5 ঘন্টা কাজ করে সে 10টি পণ্য উৎপাদন করে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই পরিমাণকে আমি সময় দিয়ে ভাগ করলে এখানে তার দক্ষতা হবে 2। তার মানে এইভাবে দক্ষতা বের করা যায়। এফিসিয়েন্সি অফ লেবার সমান কোয়ান্টিটি কে আমরা কি দিব, ওয়ার্ক টাইম দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমরা শ্রমের দক্ষতা আমরা নিরূপণ করতে পারবো। সাধারণত শ্রমের দক্ষতা দিয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে শ্রমের দক্ষতা নির্ণয় করা প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা চলে আসলাম সর্বশেষ রিভিউতে। আমরা আজকের লেকচারে আমরা যে বিষয়গুলো আমরা জানলাম, আমরা প্রথমে শ্রমিক মজুরি কাকে বলে আমরা জানতে পারলাম, মজুরির প্রকারভেদ, আমরা আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্যগুলো আমরা দেখতে পেলাম, এবং এটার সংজ্ঞা সহ তোমরা পার্থক্য আশা করি আসলে পারবা। তারপরে আমরা দেখলাম যে মজুরির উৎপাদনশীলতা যে তথ্য আমরা দেখলাম, ট্রেডিশনাল তথ্য দেখলাম, তারপরে মজুরি নির্ণয় করার যে আধুনিক তথ্য সেটা আমরা পড়লাম, তারপরে লেবার এফিসিয়েন্সি আমরা পড়লাম, আমরা কেন মজুরির সাপ্লাই কার্ভটা পশ্চাৎমুখী হয় সেই কারণটা আমরা দেখলাম, এবং আমরা দেখলাম যে নারী এবং পুরুষদের মধ্যে যে মজুরির তারতম্য, এই কারণ মজুরির যে তারতম্য কারণগুলো, বৈষম্যের কারণগুলো আমরা পড়লাম। তারপরে আমরা দেখলাম যে মজুরি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন হয়, আমরা অনেকগুলো কারণ সেখানে পড়লাম। এবং আমরা প্রকৃত মজুরির কিছু ফ্যাক্টর বা নির্ধারক সমূহ কিন্তু আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা এই আলোচনা থেকে তোমরা কিছু হইলেও শিখতে পেরেছো, এবং তোমার টেক্সট বই থেকে তোমরা আরো বিস্তারিত তোমরা জানার চেষ্টা করবে। তাহলে তোমাদের জন্য এটা অনেক বেটার একটা একটা আউটপুট তোমাদের জন্য দিবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।